গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ড থেকে ক্লাস নাম্বার 39 39তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্স জিকে জিএস প্র্যাকটিস সেট আলোচনা করব। তো আমাদের যে ক্লাস রুটিন রয়েছে ডিসেম্বর মাসে সেম ক্লাস রুটিন কিন্তু রয়েছে। আমার ক্লাস সকাল 7:30 থেকে হয় দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো। তো আমরা নতুন একটা ব্যাচ নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে এএনএম জিএনএম ব্যাচ। এএনএম জিএনএম 2025 সালের পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ব্যাচ নিয়ে আসা হচ্ছে, যে ক্লাস শুরু হচ্ছে 16ই ডিসেম্বর থেকে। যারা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, এই ব্যাচ নিতে পারো। নিঃসন্দেহে দুর্দান্ত একটি ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। তো এখানে আমরা সমস্ত বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো এবং বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসের পিডিএফ এবং লাইভ রেকর্ড, সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আছে। পাশাপাশি আমাদের যে আরও ব্যাচগুলো রয়েছে তোমরা জানো, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, নর্মাল পরীক্ষাগুলো যেগুলোর জন্য, চাকরি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি, রেল, এসএসসি। তো এই সমস্ত পরীক্ষায় যে ধরনের সিলেবাস প্রশ্ন যে ধরনের আসে, তো সেটাকে মাথায় রেখেই কিন্তু ব্যাচটি করানো হচ্ছে। আমাদের শুধু রেলের ব্যাচ আছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 এনটিপিসির জন্য এই ব্যাচ স্পেশালি। পাশাপাশি তোমরা এসএসসি রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ নিতে চাইলে প্র্যাকটিস ব্যাচ সেটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, পাশাপাশি এসএসসি, জিডিএমটিএস, এই একটি ব্যাচ রয়েছে প্র্যাকটিস ব্যাচ। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, আমাদের প্রশ্ন আলোচনা এবার শুরু হচ্ছে। এমসিকিউ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন, সুভাষ মজুমদার এর ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম কি? সুভাষ মজুমদার একজন লেখক, বাংলা বা বাঙালি লেখক। তার ছদ্মনাম কি? নীললোহিত, প্রিয়দর্শী, আবুল ফজল, সনাতন পাঠক। সুনীল গঙ্গোপাধ্যায়, আমরা জানি তার ছদ্মনাম নীললোহিত, এবং আরেকটা ছদ্মনাম তার রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের, সেটি হচ্ছে সনাতন পাঠক। সুভাষ মজুমদার হচ্ছে আবুল ফজলের ছদ্মনাম। সুভাষ মজুমদার তার ছদ্মনাম হচ্ছে আবুল ফজল। তো বাংলা কবি সাহিত্যিকদের প্রচুর ছদ্মনাম আমরা জানি আছে, যেমন বনফুল, কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। হুতুম প্যাঁচা, কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিং। ভানু সিংহ, কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। অনিলা দেবী, কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তো এইরকম প্রচুর ছদ্মনাম রয়েছে। মৌমাছি, কার ছদ্মনাম? বিমল ঘোষ। তারপর আমরা বলতে পারি কাজী নজরুল ইসলাম, তার ছদ্মনাম কি? ব্যাঙাচি আছে। আরও একটি আছে, তোমরা কমেন্টে জানাবে। তো এই ধরনের বেশ কিছু ছদ্মনাম পরীক্ষায় কিন্তু আসে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পেশি সংকোচনের জন্য আমাদের আবশ্যক হলো কোন উপাদানগুলি? পেশি সংকোচন, এফি লোহা। পরবর্তী অপশন রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম, ক্যালসিয়াম সোডিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম এবং লোহা। পেশি সংকোচনের জন্য আবশ্যক উপাদান কোনগুলি এখানে? সঠিক উত্তর কোনটি হবে? উত্তর হবে অপশন ডি, ক্যালসিয়াম, সোডিয়াম এবং আয়রন। অপথ্যালমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে কি? হার্ট, চোখ, গ্রন্থি নাকি ফুসফুস? অপথ্যালমোলজিস্ট এটি কিসের সঙ্গে রিলেটেড বলো? তো অপথ্যালমোলজিস্ট যারা হচ্ছে চোখ নিয়ে তোমার চিকিৎসা করে, চোখের চিকিৎসা করে, তাদের সেই ডাক্তারদের আমরা অপথ্যালমোলজিস্ট বলে থাকি। হার্টের ক্ষেত্রে কার্ডিওলজিস্ট বলি আমরা। নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি নীল শিখায় জ্বলে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড, SO2? এর মধ্যে কোন গ্যাসটি নীল শিখায় জ্বলে? কার্বন ডাইঅক্সাইড, এটি হবে না। অক্সিজেন, যেটা জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন গ্যাস, এটি নীল শিখায় জ্বলে। হাইড্রোজেন গ্যাস H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস সম্পর্কে আমরা
যে সমস্ত ইনফরমেশন গুলো মনে রাখবো, হাইড্রোজেন গ্যাস হচ্ছে সব থেকে হালকা গ্যাস। H2 মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তাই তো? হাইড্রোজেন গ্যাস এটি সব থেকে হালকা গ্যাস। বায়ুমণ্ডলে যদি বলা হয় সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা। ক্রমাঙ্ক হচ্ছে 1। হাইড্রোজেন গ্যাস এটি গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন গ্যাস। এটি গন্ধহীন, বর্ণহীন, এটি নীল শিখায় জলে বটে, বাট এটি কিন্তু নর্মালি কোনো বর্ণ নেই। গন্ধহীন গ্যাস, ঠিক আছে। এটি যখন জ্বলছে তখন নীল শিখায় জ্বলছে। আচ্ছা, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটি কবে পালিত হয় বা কোন তারিখে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর। বলো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ওয়ার্ল্ড লিটারেসি ডে এটি পালিত হয় 8ই সেপ্টেম্বর এই তারিখে। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কোনটি? মুঘল সাম্রাজ্য বা মুঘলদের সরকারি ভাষা কোনটি ছিল? উর্দু, ফার্সি এবং আঞ্চলিক ভাষা, ফার্সি ভাষা নাকি তুর্কি ভাষা? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কোনটি ছিল? প্রত্যেকে অ্যান্সার করো। তো এখানে সঠিক উত্তর মনে রাখবে, ফার্সি ভাষা এটি ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা। একটি শূন্যস্থান রয়েছে। কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে? সমান্তরাল, সম্পূর্ণ, শ্রেণী নাকি কন্ডাক্টর? তো আমাদের বাড়িতে যেগুলো দেখি, দেখো একটা সুইচ বোর্ড থাকে, তাই তো? সুইচ বোর্ড বা ইলেকট্রিক্যাল বোর্ড থাকে, যেখানে একটা ফ্যানের সুইচ থাকে, একটা লাইটের সুইচ থাকে, আরো অনেক পয়েন্টের সুইচ থাকে। তো একাধিক সুইচ মানে একাধিক পথ আছে। বা এটা তোমার যদি সমবায় হিসাব করি আমরা, রোধের সমবায় একটা হচ্ছে শ্রেণী এবং সমান্তরাল, এই দুটি সমবায়ের মধ্যে আমরা পাচ্ছি সমান্তরাল সমবায়, যেখানে একাধিক পথ রয়েছে। একটা ছবি যদি এখানে আঁকা হয়, এরকম আমরা দেখতে পাই যে রোধগুলো এইভাবে প্যারালাল কম্বিনেশন যখন করা হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের চলার জন্য একাধিক পথ আছে, এই একটা সার্কিট বা বর্তনী তৈরি করা হলো। বিদ্যুৎটা এইভাবে আই প্রবাহিত হচ্ছে, যেতে যেতে এইভাবে 3টি পথে ভেঙে গেল, ঠিক আছে, দিয়ে আবার ফিরে আসছে এইভাবে। তাহলে এটা হচ্ছে একটা সমান্তরাল সমবায়ের ছবি। এখানে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। এখানে যদি আই যায়, এখানে প্রত্যেকটা I/3, ইলেকট্রিকটা এইভাবে ভেঙে যাচ্ছে। ওকে। বা গৃহস্থালিতে কোন সমবায় ব্যবহার করা হয়? সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে কোনো রোধ খাটানো হয়। সঠিক ক্রম অনুযায়ী সাজাও, প্রথম থেকে শুরু, অর্থাৎ কোনটি আগে হয়? তত্ত্ববিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, লাহোর চুক্তি, পিটের ভারত শাসন আইন, এর মধ্যে কোনটি আগে হয়? পরপর সাজাতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি সত্যবিলোপ নীতি, ডক্ট্রাইন অফ ল্যাপস, এটি কত সালে প্রবর্তিত হয়? 1848 সালে। অধীনতামূলক মিত্রতা নীতি 1798 সালে। পিটের ভারত শাসন আইন 1784 সালে। এখন প্রশ্ন হচ্ছে লাহোর চুক্তি, এটা 1846 সালে শিখদের সঙ্গে ইংরেজদের লাহোর চুক্তি হয়। তাহলে এখানে আমরা 4 নম্বরটা
প্রথমে পাচ্ছি। তুমি যদি 4 করতে পারো 1784 এটা প্রথম, তাহলে এখানে আর এই অপশনগুলো চলবে না, তাই তো? তাহলে উত্তর হবে অপশানে প্রথম 4 হলো 1784, তারপর অধীনতামূলক মিত্রতা নীতি 1798 হলো, তারপর লাহোর চুক্তি, তারপর সত্ত্ব বিলোপ নীতি, 1 নাম্বারটা আসছে 4231। তাহলে এই যে সাজাতে এখানে দেওয়া হয়েছে, তাহলে 4টি সাল তোমাকে জানতে হবে। যদি অপশন এরকম থাকে কোনটি আগে বুঝতে গেলে তোমাকে 4টি তো জানতে হবে, নয়তো কিন্তু হচ্ছে না। ওকে, এবং এই আলাদা করে কিন্তু প্রশ্ন হয় যে অধীনতামূলক মিত্রতা নীতি কবে চালু হয়েছিল বা কে চালু করেন? লর্ড ওয়েলেসলি। সত্ত্ব বিলোপ নীতি লর্ড ডালহৌসির সময় প্রবর্তিত হয়। পিটের হর্স শাসন আইন কার সময় হয়? ওয়ারেন হেস্টিং এর সময়। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আছে। সিইউকি এটি একটি গ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ। এটি কার লেখা? হিউয়েন সাং, আলবিরুনি, ফাহিয়েন, ইবন বতুতা। সিইউকি এটাকে রচনা করেছেন। হিউয়েন সাং, আলবিরুনি, ফাহিয়েন। ফাহিয়েন হচ্ছে ফোক ওকিং। ফাহিয়েন কার সময় আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসে। তার লেখা গ্রন্থ হচ্ছে ফোক ওকিং। আলবিরুনি কিতাবুল রেহেলা, কিতাবুল হিন্দ বা কিতাবুল রেহেলা, নাকি কিতাবুল হিন্দ। হ্যাঁ, ইবন বতুতা কি রচনা করেন? কিতাবুল রেহেলা, আর এটা কিতাবুল হিন্দ রচনা করেন। হিউয়েন সাং সিইউকি রচনা করেছেন তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। আর কিতাবুল রেহেলা সেটা হচ্ছে ইবন বতুতা রচিত গ্রন্থ। আচ্ছা, এখানে ফাহিয়েন চীন থেকে আসেন, হিউয়েন সাং চীন থেকে আসেন। হিউয়েন সাং কার সময় আসেন? তিনি হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন। হর্ষবর্ধন যিনি পরশুবতী বংশের রাজা ছিলেন, হর্ষবর্ধনের সময়কালে ভারতে আসেন হিউয়েন সাং। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আলবিরুনি আসেন সুলতান মাহমুদের সঙ্গে। ইবন বতুতা তোমার কার সময় আসে? মরক্কো থেকে আসেন এবং মোহাম্মদ বিন তুগলকের সময়ে তিনি ভারতে আসেন। বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গ কেমন? বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গ কেমন? এটি তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয় নাকি সমবর্তন? শব্দ তরঙ্গ যেটি আমরা জানি মাধ্যম ছাড়া চলতে পারে না, এই শব্দ তরঙ্গ এটি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, এই জন্য আমরা এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। শব্দ তরঙ্গকে আবার স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয়, কারণ এটি মাধ্যম ছাড়া চলতে পারে না। ফুটবল বিশ্বকাপের 1930 থেকে 70 পর্যন্ত ট্রফিটির নাম ছিল কি? ট্রফিটির নাম ছিল জুলস রিমেট কাপ, ফিফা কাপ, ম্যাগনাস ওপাস নাকি জুলে ভার্ন কাপ? তো ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আমরা বর্তমান বলছি, এটি আগে কি নামে পরিচিত ছিল? 1930 থেকে 1970 এই সাল পর্যন্ত বলতে পারবে? 1930 থেকে 1970 পর্যন্ত এটি জুলস রিমেট কাপ নামে পরিচিত ছিল। আকবর দিন ই ইলাহি কবে প্রচার করেন? মুঘল সম্রাট আকবর তার একটা নতুন ধর্ম ছিল দিন ই ইলাহি, এটি কবে প্রচার করে? 1575, 1582, 1587 নাকি 1589? তো এখানে উত্তর কোনটি হবে? দিন ইলাহি প্রচার করেন আকবর 1582 সালে। বীরবল ছিল একমাত্র হিন্দু সদস্য দিন ইলাহির। বীরবল যিনি আকবরের সভাকবি ছিলেন। বর্ণবৈষম্য অবসানের পর কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন? তাহলে এখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন কে?
দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ বৈষম্য ছিল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের পরে কে রাষ্ট্রপতি হয়েছিলেন? তো উত্তরে এটা কি হবে বলো? জুমা নেলসন ম্যান্ডেলা, কোফি আন্নান, বুকার টি ওয়াশিংটন। তো এখানে নাম তোমরা একটাই জানো বা পরিচিত নাম একটাই, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। দীর্ঘদিন তিনি জেলে নির্বাসনে ছিলেন, বন্দী ছিলেন। পরবর্তীতে বর্ণ বৈষম্য যখন অবসান হচ্ছে, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। নেলসন ম্যান্ডেলা, যাকে বলা হয় আফ্রিকার গান্ধী, দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয় কাকে? আফ্রিকার গান্ধী বলা হয় তাকে। এবং তিনি ভারতরত্ন প্রাপক, অর্থাৎ ভারতের সর্বোচ্চ সম্মান যে ভারতরত্ন প্রদান করা হয় অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান, তাকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছে। নেলসন ম্যান্ডেলা হচ্ছে দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছেন, খান আব্দুল গফফার খানের পরবর্তী প্রশ্ন, ব্রিক্স এর বর্তমান সভাপতি কে? ব্রিক্স একটা সংগঠনের বর্তমান সভাপতি কে? ব্রিক্স এর বর্তমান সভাপতি, ব্রিক্স একটা সংগঠন, যে ব্রিক্স প্রতিষ্ঠিত হয় কবে কেউ জানো? ব্রিক্স এটি গঠিত হয়েছিল 16 জুন 2009 সালে। ব্রিক্সের সদস্য আগে ছিল 5টি, এখন কিন্তু বেড়েছে 2024-এ এসে বর্তমান তুমি যদি গুগল সার্চ করো দেখাবে 10টি। ব্রিক্সের কান্ট্রি কারা কারা রয়েছে একটু বলে দেব। ব্রিক্সের সভাপতি বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং এখানে মনে রাখবে বিতে কি আছে? বিতে ছিল ব্রাজিল। ব্রাজিল হচ্ছে ব্রিক্সের মধ্যে রয়েছে, ব্রাজিল আছে। আচ্ছা, আরতে রয়েছে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে হচ্ছে সাউথ আফ্রিকা। এবার যে সমস্ত কান্ট্রি 24 সালে অ্যাড হয়েছে, 2024 সালে অ্যাড হয়েছে যেগুলো, ইরান অ্যাড হয়েছে, ইরান, ইথিওপিয়া, আচ্ছা ইজিপ্ট, ইজিপ্ট মানে মিশর, আচ্ছা ইউনাইটেড আরব এমিরেটিস, সংযুক্ত আরব আমিরশাহী, এবং সৌদি আরব, সৌদি আরাবিয়া। ব্রিক্স কান্ট্রির মধ্যে আমরা এখন 10টি দেশ পাচ্ছি। 2024-এ অ্যাড হয়েছে ইরান, ইথিওপিয়া, ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটিস, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবিয়া। সৌদি আরব এবং আর্জেন্টিনা এরা একটু ঝুলে ছিল, মানে রাজি হয়নি প্রথমে, আর্জেন্টিনা হয়নি, পরবর্তীতে দেখা গেল সৌদি আরব কিন্তু আবার ব্রিক্সের অন্তর্ভুক্ত হয়েছে। ব্রিক্স কান্ট্রি এখন আছে 10টি। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন গ্যাস, এটা আমরা জানি পর্যায় সারণীর 17তম শ্রেণীতে রয়েছে ক্লোরিন। হ্যালোজেন মৌল বলা হয় ক্লোরিনকে। এই ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? 2.5 গুণ, 1.27, 3.81 নাকি 5 গুণ? ক্লোরিন যার সংকেত হচ্ছে Cl, এর পারমাণবিকতা হচ্ছে 17। ক্লোরিনের 2টি আইসোটোপ আছে। তো ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে 1.27 গুণ ভারী, 1.27 গুণ ভারী। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে? তাপমাত্রা বৃদ্ধি করলে নর্মালি দ্রাব্যতা বাড়ে। তুমি নর্মাল জলে চিনি নিয়ে গুলছো, যতটা চিনি দ্রবীভূত হবে, যদি
মানে সেটাকে উত্তপ্ত করি আমরা, সেই যে 100 গ্রাম জলে যতটুকু চিনি দ্রবীভূত হয়, এবার 100 গ্রাম জল যদি ফোটাতে শুরু করি তাহলে আরো অনেক চিনি সেখানে দ্রবীভূত হয়, কিন্তু এক্ষেত্রে কমে যায় যেগুলো বিক্রিয়া করে জলের সঙ্গে কলিচুন মেশালে তাপ উৎপন্ন করে, যার ফলে কলিচুন এক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। উত্তর মেরু কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস, রোল্ড আমুন্ডসেন, কোপার্নিকাস, রবার্ট পিয়েরি। উত্তর মেরু এটিকে আবিষ্কার করেন। প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে। উত্তর মেরু এটিকে আবিষ্কার করেন রবার্ট পিয়েরি হবে। রোল্ড আমুন্ডসেন তিনি দক্ষিণ মেরুর আবিষ্কার করেন, দক্ষিণ মেরু আবিষ্কার করেন। কুতুব মিনার কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়? বর্তমানে ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটে আছে? 43টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বর্তমান ভারতে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টি ধরা হয়, দার্জিলিং, হিমালয়ান রেলওয়ে, সুন্দরবন এবং শান্তিনিকেতন। 2023-এ অ্যাড হয়েছে। কুতুব মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে কবে? বলো। উনিশশো 1984, 1996, 1993। সঠিক উত্তর হবে এখানে 1993 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। তাজমহল 1983 সালে, অজন্তা ইলোরা গুহাচিত্র 1983 সালে অ্যাড হয়েছে। 1984 সালে সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে, এবং 2024-এ এসে তোমার অহোম ডাইনেস্টি যেটা অসমে, সেটা কিন্তু অ্যাড হয়েছে। অহোম ডাইনেস্টি বুরিয়াল সিস্টেম সেটি কিন্তু অ্যাড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 2024 সালে। তাহলে এখন বর্তমান ভারতে 43টি রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। দিল্লির লালকেল্লা এটি কে নির্মাণ করেন? এই লালকেল্লাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় 2007-এ সম্ভবত। আচ্ছা, লালকেল্লা এটি কে নির্মাণ করেছেন? সম্রাট শাহজাহান, আকবর, বাবর, জাহাঙ্গীর। তো লালকেল্লা এটি কে নির্মাণ করেন? দিল্লির জামা মসজিদ যেটা শাহজাহান নির্মিত। তাজমহল এই শাহজাহানের যুগটি বলা হচ্ছে স্থাপত্যর নির্মাণ শৈলী স্বর্ণযুগ, মুঘল যুগের মধ্যে অনেক ইম্পর্টেন্ট নির্মাণ তার সময়ে হয়েছে। লালকেল্লা, তারপর তোমার তাজমহল, ময়ূর সিংহাসন, জামা মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস, তো অনেকগুলো বিষয় আছে। লাচু মহারাজ তিনি কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? লাচু মহারাজ, লাচু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? বলো। চারুকলা, কথাগুলি, ভরতনাট্যম নাকি কত্থক? তো মহারাজ নাম শুনলে আমাদের বিরজু মহারাজের মনে আসে। বিরজু মহারাজ কোন ক্ষেত্রে যুক্ত? কত্থক, কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত লাচু মহারাজ। তো কত্থকের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব সব থেকে মোস্ট ফেমাস কত্থক ড্যান্সারের মধ্যে প্রথম নাম আসবে বিরজু মহারাজ। তাহলে কত্থকে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে বিরজু মহারাজ। বিরজু মহারাজ নামটা সকলে আমরা জানি। বিরজু মহারাজ আছে, আচ্ছা অর্চনা মহারাজ রয়েছে, অর্চনা মহারাজ, শম্ভু মহারাজ। তো এই যে মহারাজ যেগুলো আছে মনে রাখবে, এই সবগুলো বেশিরভাগ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, অর্চনা মহারাজ, তারপর লাচু মহারাজ, আরো অনেকেই রয়েছে। শুধু যে মহারাজ তারাই শুধু এতে যুক্ত তা নয়, কত্থক নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত আরো অনেক ব্যক্তিবর্গ আছেন।
কত্থক যেটি জনপ্রিয় উত্তর ভারতে। আচ্ছা, আমাদের বর্তমান ফাউন্ডেশন 4.0 ব্যাচ, ডাব্লিউবি টেট ফাউন্ডেশন 2.0, রেলওয়ে ফাউন্ডেশন 2, এসএসসি ফাউন্ডেশন, এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে। যদি মনে হয় প্রয়োজন আছে অবশ্যই নিতে পারো। দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? এখানে কি থাকে? কেসিন, অ্যালবুমিন, ল্যাকটোজ নাকি গ্লোবিউলিন? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? দুধের মধ্যে শর্করা ল্যাকটোজ থাকে আমরা জানি। ল্যাকটোজ যে দায়ী হবে সাদা হওয়ার জন্য তা কিন্তু নয়। এখানে উত্তর হবে অপশন এ, কেসিন। কেসিন একটি প্রোটিন, এটি হচ্ছে হোয়াইট প্রোটিন। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। এই কেসিন যেটি বলা হচ্ছে, এতে ক্যালসিয়াম, পটাশিয়াম এসব থাকে। এটি এক ধরনের প্রোটিন যেটি সাদা বর্ণের হয়। প্রোটিন এটি হচ্ছে সাদা বর্ণের, যেটি হচ্ছে দায়ী দুধ সাদা হওয়ার জন্য, বা দুধ সাদা হওয়ার কারণ হচ্ছে দুধে কেসিন থাকে। অপশন এ রাইট অ্যান্সার। নদীর কোন গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়? অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় কোন গতিপথে? উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে? উচ্চ ও নিম্ন গতিতে। উত্তর কোনটি হবে? নদীর কোন গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের তৈরি হয়? উত্তর হবে মধ্য গতিতে। উচ্চ গতিতে VI আকৃতির উপত্যকা তৈরি হয়, নিম্ন গতিতে বিভিন্ন বদ্বীপ তৈরি হয়, ঠিক আছে। মধ্য গতিতে তৈরি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। লক্ষণ সেনের সময়ে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ। তো এখানে উত্তর হয়ে যাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি বাংলা জয় করেন। গোবর গ্যাসের মধ্যে কি থাকে? ইথিলিন, অ্যাসিটিলিন, কার্বন ডাই অক্সাইড নাকি মিথেন? গোবর গ্যাসের মধ্যে কি থাকে? গোবর গ্যাসের মধ্যে থাকে ইথিলিন, না ইথিলিন থাকে না, অ্যাসিটিলিন থাকে না, কার্বন ডাই অক্সাইড থাকে না, থাকে হচ্ছে মিথেন জৈব গ্যাস, CH4 থাকে, মিথেন গ্যাস থাকে। কতদিনের হোমওয়ার্ক ছিল এটি? প্রভু গ্রন্থি কাকে বলা হয়? উত্তর হবে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয়। আজকে যেটি হোমওয়ার্ক থাকছে কোশ্চেন নাম্বার 26, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো যে নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? তো আজকের প্রশ্ন আলোচনা এখানে এন্ড হলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে, এবং আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি ফ্রিতে পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি নিতে পারো, ঠিক আছে। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ওকে, টাটা, বাই।